প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম দাঙ্গা। এখন শুরু করছি তৃতীয় অংশ। সেন ওর বুকে মুখ গুজল ফ্লোরা। ওর মুখটা তুলে আবার চুমো খেলো সেন। ফ্লোরাও চুমো খেলো ওকে। চঞ্চল হয়ে উঠল সেন। ফ্লোরা আমি থেমে গেল আচমকা। বাইরে ওয়াগন থামার শব্দ। পরক্ষণে শোনা গেল জুলির গলা। ভেতরে আছো নাকি সেন? ও বিরক্তিতে ভুরু কোচকালো ফ্লোরা। ওই এসে গেছে পর্বত। ওকে ছেড়ে দিয়ে সোজা হলো সেন। হাসলো, তারপর বেরিয়ে গেল। যাবার সময় দেখলো বেরেটকে আগের মতোই বসে আছে। যাবার সময় দেখলো বেরেটকে আগের মতোই বসে আছে, একই জায়গায়। ওকে দেখে হাসলো জুলি। বুড়ো, ওয়ালের কি অবস্থা? আমি গুলির শব্দ শুনেছি। তারপর দেখলাম খরগোশের পেছনে নেকড়ের পালের মতো ওর পেছনে লেগেছে উতে শয়তানগুলো। তাড়া করছে। পরে জঙ্গলের আড়াল হয়ে যাওয়ায় আর দেখতে পাইনি। ও ভালো আছে ম্যাম, তবে কেমন যেন হয়ে গেছে। কাউকে চিন যেন চিনতে পারছে না। কি ঘটছে তাও বুঝতে পারছে না। আহত নাকি ও? পিন্টো চড়া ইন্ডিয়ানটা কি গুলি করেছে ওকে? ওহো, মাথা নাড়ল সেন। যদ্দূর মনে হয় আচমকা প্রচণ্ড আতঙ্কে এমন হয়ে গেছে। একদৃষ্টে তাকিয়ে আছো সামনের দেয়ালের দিকে। যেখানে বসানো হয়েছে সেখানে ঠায় বসে আছে। চিনতে পারছে না কাউকে। চারপাশে কি ঘটছে তাও বুঝতে পারছে না। ঘোত করে উঠল জুলি। বিতৃষ্ণা প্রকাশ করল। তাহলে তো আর কোনো কাজেই আসবে না ও। স্রেফ পড়ে থাকবে একতাল মাংসের মতো। ফ্লোরা আছে ভিতরে, জানালো সেন। রান্নার আয়োজন করছে। হরিণের মাংস আছে কিচেনে। কাটা হয়নি এখনো, খুঁটির সাথে টাঙানো। দেখবে নাকি তুমি? ঘোড়ার রশি টনির হাতে দিয়ে হ্যাসড়ে প্যাসড়ে হ্যাসর প্যাসর করে ওয়াগানটার সিট থেকে নামলো জুলি। ওর নামার ভঙ্গি দেখে হাসি চাপলো সেন। ওয়াগন সিট থেকে যেভাবে নেমেছে মহিলা, দেখে মনে হতে পারে রাত্রে নয়, উটেদের সাথে লড়তে যাচ্ছে। ওর হাসিকে পাত্তা দিল না জুলি। বড় বড় পদক্ষেপে কেবিনের দিকে এগোলো। আচ্ছা, আমি দেখছি। হাঁটতে হাঁটতে ওকে আশ্বস্ত করলো। তুমি বরং টনিকে দেখিয়ে দাও ঘোড়াগুলোকে কোথায় বাঁধতে হবে। পরক্ষণে ফিরে এলো আবার ওয়াগনের কাছে। ওয়াগন বক্স থেকে গোল আলুর বস্তাটা নামিয়ে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করিনি সেন। আসলে দরকার মনে করিনি। আমি আর টনি এখানে থাকতে এসেছি, তাই যতটা সম্ভব রসদ নিয়ে এসেছি, যেন পরে টানাটানির মধ্যে পড়তে না হয়। এবার হেসেই ফেলল সেন। অবশ্যই জুলি, তুমি যদি ফ্লোরার সাথে কিচেনে শেয়ার করতে পারো আমার কোনো সমস্যা নেই। তবে ওর উপর খবরদারি করতে গেলে কিন্তু ঝগড়া বাঁধবে। তখন আর আমি নেই। হা হা হা। ধপ করে বস্তাটা মাটিতে ফেলে দুহাত কোমরে বেঁধে দাঁড়ালো জুলি। কপাল কুঁচকে বলল, মিস্টার সেন, অস্টিন, ফ্লোরার সঙ্গে রান্নাঘর ভাগাভাগি করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর কাজ যদি মনোপুত না হয় তাহলে ছেড়ে কথা বলবো না। বেশ বেশ, চেষ্টা করে দেখতে পারো। তবে একটা সুসংবাদ অবশ্য, তুমি যদি তাই মনে করো, দিচ্ছি তোমাকে। আমি আর ফ্লোরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আ? দু চোখ কপালে ওঠার জোগাড় হলো মহিলার। সত্যি? অবশ্যই সুসংবাদ। কংগ্রাচুলেশন ইয়াং ম্যান। একটা চমৎকার মেয়েকে বউ হিসেবে পেতে যাচ্ছ তুমি। যাক, শেষ পর্যন্ত এই হতচ্ছাড়া বাপটার কবল থেকে মেয়েটাকে মুক্ত করতে পেরেছ। কিন্তু ওয়ালের ব্যাপারে কি ভেবেছ? সেটা একটা সমস্যা। বিশেষ করে এখন যে অবস্থা, এটা যদি কাটিয়ে উঠতে না পারে। চিন্তিত দেখালো সেনকে। গোল আলুর বস্তাটা তুলে নিল জুলি। একটু ইতস্তত করলো। তারপর বলে ফেলল, সেন, তুমি তো জানো আমি অন্ধকার ভূতপ্রেত
বাঘ ভাল্লুক কিছুকেই ভয় পায় না। সুতরাং কিথ এস্টাবো যখন আমার কেবিনে গিয়ে ইঞ্জিনদের কথা বলল, পাত্তাই দিইনি। ওকে বলেছিলাম, যাই ঘটুক আমি আর টনি কেবিনেই থাকব। ইন্ডিয়ানরা ঝামেলা পাকাতে গেলে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। কিন্তু যখন নিজের চোখে দেখলাম ওরা ব্রেড ওয়ালকে তাড়া করছে, মিথ্যে বলবো না, ভয় পেয়েছি। ভেবেছি বাড়িঘর গেলে আবার তৈরি করা যায়, কিন্তু একটা মাত্র গুলির আঘাতে যানটা চলে গেলে কখনো আর ফেরত পাবো না। অতগুলো ইন্ডিয়ানদের বিরুদ্ধে নিজেদের অসহায়ত্ব বুঝতে পেরে শেষ পর্যন্ত তোমার কাছে চলে এসেছি। আমার শার্পস আর টনির উইনচেস্টারটা ওয়াগনে, কার্তুজগুলো উতেরা এলে তোমার পাশে দাঁড়িয়ে লড়বো আমরা। তোমরা চলে এসে খুব ভালো করেছো জুলি, আমি খুশি হয়েছি, ভরসাও পাচ্ছি। আমরা একসাথে লড়বো ওদের বিরুদ্ধে। কেবিনের ভেতর থেকে পুরো একটা দলকে রুখিয়ে দিতে পারবো। অবশ্যই পারবো, উৎসাহী গলায় বলল জুলি। তারপর আলুর বস্তাটা কাঁধে তুলে নিয়ে ঢুকে গেল কেবিনে। ওয়াগন নিয়ে বার্নের দিকে যাও, টনিকে বলল সেন। ওয়ালের ওয়াগনটার পাশে নিয়ে দাঁড় করাও। তারপর ঘোড়াগুলো করালে ঢোকাও। ওয়ালের ঘোড়াও আছে ওখানে। নিচ্ছি স্যার, বিনীত গলায় বলল টনি। ঘোড়াগুলোকে তাড়া দেওয়ার জন্য সামনে ঝুঁকলো, আবার সোজা হলো। মুখ দেখে মনে হচ্ছে ছেলেটা কিছু একটা বলতে চাইছে। কিছু বলবে টনি? বার কয়েক ঢোক গিলল টনি, তারপর বলে ফেলল, আচ্ছা সেন, ভালো লোকেরা কি কোনো কিছুতে ভয় পায়? সেটা নির্ভর করছে পরিস্থিতির উপর। ওর দিকে তাকিয়ে হাসল সেন। মাঝে মাঝে সত্যিকারের ভয়ই কিন্তু মানুষকে বাঁচতে সাহায্য করে। ভয় থেকে সতর্কতা এবং দায়িত্বশীলতা আসে, সেটাই বাঁচিয়ে রাখে মানুষকে। আমি সতর্ক থাকতে চাই সেন, বলল টনি। আমি সহজে ভয় পাই না, কিন্তু ইঞ্জিনদের ব্যাপারটা আলাদা। এরা মানুষের মাথা কেটে নিয়ে যায়, খুলি থেকে চামড়া ছিলে নাকি মাথাটা ঝুলিয়ে রাখে ঘরের ভেতর। ব্যাপারটা মনে হলেই গা শিউরে ওঠে আমার। অবশ্যই ভয় পাবার কথা, ওকে আশ্বস্ত করতে চাইল সেন। এমন একটা ব্যাপারে ভয় পেয়ে থাকলে লজ্জার কিছু নেই। কৃতজ্ঞ দৃষ্টিতে ওর দিকে চাইল টনি। ধন্যবাদ সেন। ইন্ডিয়ানরা হামলা করতে এলে আমি তোমাদের মতো করেই লড়ব। আমিও জানি টনি, তুমি তাই করবে, বলল সেন। ভাবল ব্রেডওয়ালের সঙ্গে টনির চিন্তার কতটা ফারাক। দুজনের মধ্যে কোনো মিলই নেই। বাচ্চা হলেও টনির চিন্তাভাবনা ওয়ালের চেয়ে অনেকটা ভিন্ন। উপলব্ধি পরিষ্কার, বড়দের মতোই। কিন্তু ওয়াল, ধ্যাত, মুখ বাঁকালো সেন। 6 খেয়ে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো সেন। ভরা পেটে হাত বুলোতে বুলোতে বলল, দারুণ একটা ডিনার খাওয়ালে ফ্লোরা। হরিণের মাংস এত চমৎকার করে আমি কখনো রাঁধতে পারিনি। সত্যি, গলা খুলে প্রশংসা করলো টনিও। জবাব নেই। মস্ত বড় ঢেকুর তুলল এই করে। মাংসটা আমি রেঁধেছি বুঝলে। হেরে গলায় ফ্লোরার পাওয়া প্রশংসায় ভাগ বসালো জুলি। ও তো কেবল বিস্কুটগুলো সেকেছে আর আলুর খোসা ছাড়িয়েছে। সেনের চোখে চোখ পড়তেই থেমে গেল। হাসছে সেন। কেবিনের বাইরে ইন্ডিয়ানদের উকিঝুঁকি। বেজার মুখে বলল, আর তুমি খাওয়ার গপ্প জুড়ে দিয়েছ না? ফ্লোরাকে বিব্রত দেখালো। সব আসলে জুলিই করেছে, আমি কেবল। আরে ধ্যাত, ওর কাঁধে হাত রেখে আশ্বাসের ভঙ্গিতে মৃদু চাপড় দিল জুলি। ওর কথা ধরো না তো মেয়ে, ওর কাজই হলো আমার পেছনে লাগা। আমি বোকা বুড়ি, বুঝতে পারি না, তাই ওর ফাঁদে পা দিই। আমি আবার কি ফাঁদ পাতলাম? নিরীহ মুখে বলল সেন। আমি শুধু বলেছি ডিনারটা চমৎকার হয়েছে, তাই না টনি? টনিকে সাক্ষী মানল। হু। উপরে নিচে সজোরে মাথা দোলালো টনি, যেন সেনের সততার সততায় ওর বিন্দুমাত্র সন্দেহ নেই। অন্য সময় হলে নির্ঘাত দাবরানি খেত টনি দাদির কাছে।
আজ আর ওদিকে গেল না জুলি। হঠাৎ গম্ভীর দেখালো ওকে। সেন, তুমি আসলে কি ভাবছো? ওয়াল কোন কোনো কাজে আসবে না, দেখতেই পাচ্ছ। আমরা বাকি চারজন সবাই গুলি ছুটতে পারি। নাতির দিকে তাকিয়ে বলল, আমার শার্পস আর তোমার উইনচেস্টারটা ওয়াগন থেকে এনেছো টনি? এনেছি, জবাব দিল টনি। কার্তুজগুলো? উইনচেস্টার ছাড়াও তোমার পুরনো একটা হেনরি আছে, তাই না সেন? মাথা দোলালো সেন। পুরানো, কিন্তু এখনও চমৎকার গুলি বেরোয়। প্রচুর কার্তুজও আছে আমার কাছে, দুটো রাইফেলের জন্যেই। দেয়াল দেয়ালে ঝোলানো একটা 45 কোল্টও আছে, প্রয়োজনে সেটাও ব্যবহার করা যাবে। সেন, তোমার কি মনে হয় ওরা আবার আসবে? চিন্তিত মুখে জানতে চাইল জুলি। ইন্ডিয়ানদের ব্যাপারে শেষ কথা বলা উচিত নয় জুলি, তুমি নিজেও তা জানো। তবে 1-2 ঘন্টার জন্য নিশ্চিন্ত থাকতে পারি আমরা। এ সময়ের মধ্যে ব্রেডের কেবিন ও বার্নে আগুন ধরিয়ে কিছুক্ষণ উল্লাস করবে ওরা। তবে আমরা বাইরে পাহারা বসাতে পারি। ওদের দেখা মাত্র এসে খবর দেবে। ঘরের ভেতর যারা থাকবে তাদের তাদের টনি, তুমি যাবে নাকি আগে? পরে আমি গিয়ে তোমাকে ছুটি দেব, কি বলো? অবশ্যই সেন। লাফিয়ে উঠে দাঁড়ালো টনি। উইনচেস্টার হাতে নিল। বাইরে মানে দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তো? ওহো, মাঝে মধ্যে বার্নের কাছে গিয়েও দেখে আসতে হবে। একটা চোখ রাখতে হবে কেবিনের উপর। আমার বিশ্বাস ওরা নদী পেরিয়ে সোজাসুজি আসবে, তবে নিশ্চিত করে কিছু বলা যায় না। ওদের আমরা যতটা শিয়ানা বলে জানি, ওরা তার চেয়ে অনেক বেশি ধূর্ত। উইনচেস্টার হাতে বড় মানুষদের মতো গম্ভীর মুখে বেরিয়ে গেল টনি। যখন বোঝা গেল ঘরের ভেতরের কথাবার্তা আর ওর কানে পৌঁছবে না, তখন বলল, আমি কথাটা ওর সামনে বলতে চাইনি। ও বাচ্চা মানুষ, ভয় পেয়ে যাবে। কিন্তু আমরা বড়রা নিশ্চয় যে কোনো সমস্যা মোকাবেলা করতে তৈরি। শোনো, আমরা আসলে মোটামুটি বেকায়দায় পড়ে আছি। কতক্ষণে ফোর্ট স্টিল থেকে সাহায্য এসে পৌঁছাবে সে আশায় বসে থেকে লাভ নেই। যারা ব্রেডের কেবিনে হামলা চালিয়েছে ওদের সংখ্যা আরও বাড়বে। আমি যদ্দূর দেখেছি হামলাকারীরা নেহাত অল্প বয়সী ছেলে ছোকরা। ওরা অতি উৎসাহী হয়ে সৈন্যদের উপর অতর্কিতে চড়া হয়েছে, সেফ উত্তেজনার লোভে। তাহলে তারা সেটা পেয়েছেও। ক্ষুব্ধ শোনালো ফ্লোরার গলা। ওর মনোভাব বুঝতে পারল সেন। যত ভাঙাচোরাই হোক, তবু নিজের ঘর তো। চোখের সামনে তা নষ্ট হতে দেখলে কার না কষ্ট হয়। তবু নিরাবেগ গলায় বলে চলল, ওরা আরও পাবে। ওরা হয়তো নদী পেরিয়ে জুলির কেবিনেও আগুন দিতে পারে। ওখানে এখন কেউ নেই, ফলে বিনা বাধায় কাজটা সেরে ওদের উৎসাহ আরও বাড়বে। এরপর ওরা আমাদের ঘোড়াগুলো চুরি করে নেবার চেষ্টা করতে পারে, কিংবা চুপচাপ উইলোর জঙ্গলে লুকিয়ে থাকবে আর ফাঁক পেলেই চোরাগুপ্তা হামলা চালাবে আমাদের উপর। বুড়ো কুচকে চিন্তিত ভঙ্গিতে মাথা দোলালো জুলি, যেন বোঝালো সে নিজেও এই আশঙ্কাই করছে। বলল, কেবিন ছেড়ে এসে কাজটা মনে হয় ভালো করিনি। কেবিনটা জ্বালিয়ে দিলে ওটা আবার নতুন করে গড়ে তোলার সামর্থ্য আমার নেই। অত টাকাই বা কোথায় পাবো? একই অবস্থা তো আমারও। ওকে আশ্বস্ত করতে চাইল সে। কিন্তু কেবিনের মায়া করে ওখানে পড়ে থাকলে যে তোমার জান নিয়ে টানাটানি পড়তো। তুমি আর একটা বাচ্চা ছেলে মিলে কি করতে পারতে অতগুলো উটের বিরুদ্ধে? এদিকে এখানে আমার আর ফ্লোরারও সেই একই অবস্থা হতো। এখন আমরা এখানে সবাই একসাথে আছি। হামলা হলে সবাই মিলে অন্তত প্রাণটা বাঁচানোর চেষ্টা তো করতে পারবো। তাছাড়া আমার কেবিনটা রক্ষা পেলে পরে তোমারটা দাঁড় করানোর ব্যাপারে আমি সাহায্য সহযোগিতা করতে পারবো। যে যার কেবিনে একা পড়ে থাকলে কেবিন ও জীবন দুটোই হারাতে হতো। বুকের একদম গভীর থেকে বেরিয়ে আসা খুব বড় একটা নিঃশ্বাস চাপল জুলি।
তোমার কথায় যথেষ্ট যুক্তি আছে সেন, আমি বুঝি। কে জানে, এটাই হয়তো ভালো হয়েছে। তবে এটাও হয়তো ঠিক, আমাদের কাউকে না পেলে ওরা হয়তো এখানে সময় নষ্ট না করে হেডেন কিংবা স্টিমবোট স্প্রিংসের দিকে ছুটে যেত। তখন হয়তো এবার আর চাপার চেষ্টা করলো না, ছেড়ে দিয়ে বুকটা হালকা করার চেষ্টা করলো। এভাবে হবে না, বুঝতে পারল সেন। তবে এর চেয়ে বেশি কিছু বলতে চাইল না। ফ্লোরাকে উদ্বেগের মধ্যে ফেলে দেওয়াটা ঠিক হবে না। এমনিতে যথেষ্ট ভয় পাচ্ছে মেয়েটা। কাজ ঝাঁকালো, বলল, একটা কথা কিন্তু ঠিক, উতেদের এই দলটা কিংবা অন্য আরেকটা দল হামলা চালাবে রিক পলের দোকানে। চালানোর কারণও আছে, সায় দিল জুলি। লোকটাকে ওরা ঘৃণা করে। আরও কারণ আছে, ওরা যদি ওর পরনের কাপড় চোপড় খুলে উদম করে হাত পা বেঁধে একটা পিঁপড়ের ঢিবির উপর ফেলে রাখে, আমি ওদের দোষ দেব না। বাদ দাও ম্যাম, প্রসঙ্গ পাল্টালো সেন। আমরা বরং আমাদের কর্মপন্থা ঠিক করি। প্রথমে আমাদের এখানে একটা সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করতে হবে। একজন সারাক্ষণ লক্ষ্য রাখবে উটেদের গতিবিধির উপর। জুলি, রান্নার সময় হওয়ার আগ পর্যন্ত কি তুমি টনির ওখানে গিয়ে বসবে? সেন, টনির উত্তেজিত গলা ভেসে এলো বাইরে থেকে। কয়েকজন লোক আসছে এদিকে। চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো সেন, জানালা দিয়ে বাইরে তাকালো। তিনজন লোককে আসতে দেখলো জুলির কেবিনের দিক থেকে। দুজন পুরুষ এবং একজন মহিলা। মহিলা কি যুবতী নাকি বাচ্চা মেয়ে, দূর থেকে ঠাউর করতে পারল না ও। আমি ওদের সাথে কথা বলবো, বলল সেন। ওদের আর সামনে এগোতে দেয়া ঠিক হবে না। ইন্ডিয়ানরা ওদের খোলা জায়গায় পেলে চারদিক ঘিরে ফেলবে, কোনোভাবেই বাঁচতে পারবে না বেচারিরা। আমিও যাব তোমার সাথে, ঘোষণা করলো জুলি। ফ্লোরাকে বলল, বাছা, তুমি টেবিলটা পরিষ্কার করে ফেলো। সেন, তুমি না হয় এখানে একটা হোটেল খুলে বসো, কি বলো? আরে ধুর, অত খাবার কোথায়? বাচাল বুড়িকে পাত্তা দিল না সেন। হোটেল খুললে পরে আমাদেরই না খেয়ে মরতে হবে। লিভিং রুম থেকে সামনের দরজার দিকে গেল সে। যাবার পথে ওয়ালকে দেখল চেয়ার থেকে উঠে এখন কাউচে শুয়ে ঘুমোচ্ছে। এটা ভালো লক্ষণ, ভাবল মনে মনে। ঘুম থেকে উঠে সুস্থ বোধ করবে ওয়াল। আতঙ্ক ও বিভ্রান্তি কেটে যাবে অনেকটা। দেয়ালের সাথে গাঁথা হুক থেকে উইনচেস্টারটা পেরে নিল ও। কিন্তু জুলির চোখে পড়তেই চেঁচামেচি শুরু করে দিল। সেন, দেখেছো দেখেছো ওর কাণ্ড? ঘুমোচ্ছে ও। সেন, আমি বলছি ও লড়বে না। ও কোনো কাজেই আসবে না আমাদের। কেবল পড়ে পড়ে ঘুমোবে আর খাবে। পাহারা দেওয়ার কাজটাও ওর দ্বারা হবে না। দেখে নেও, চিন্তা করো না। ওকে আশ্বস্ত করতে চাইল সেন। পড়ে পড়ে ঘুমোলেও খেতেও উঠবে না। কেবিন থেকে বেরিয়ে গেল ও। নিজের শ্বাসটা আঁকড়ে ধরে ওর পেছন পেছন বেরোলো জুলি। নিজেও ছুটতে ছুটতে গজগজ করছে। ঠিক আছে, কথাটা মনে থাকে যেন তোমার। তুমি তো আবার। ওর কথায় মন নেই সেনের। ওর মনোযোগ সামনের তিন রাইডারের উপর। অনেকটা কাছে এসে গেছে ওরা এখন। সেন দেখল সবার সামনে যেজন, তার বয়স পেছনের দুজনের চেয়ে বেশি। 30-30 হবে বোধ হয়। সুগঠিত শরীর, সুদর্শন লোকটা। মাথায় চওড়া ব্রিমের হ্যাট, গায়ে প্রিন্স আলবার্ট কোট। বাকি দুজন ধরতে গেলে এখনো ছেলে মানুষ। ছেলেটার বয়স 18 কি 19। কিস শরীর, হাড্ডিসার মুখ। মেয়েটার বয়স আরও কম, 15-16 হতে পারে। দূর থেকে আরও কম বয়সী মনে হয়েছিল সেনের। অবাক হলো, কি করছে এরা এই বুনো এলাকায়? একদম সামনে চলে এলো ওরা। বয়সী লোকটা ঘোড়া থেকে নামলো, জুলির দিকে চেয়ে টুপি খুলে সম্মান জানালো। আমার নাম পিটার লয়েস। একটা হাত বাড়িয়ে দিল সেনের দিকে। তোমাদের দেখে সত্যি হাঁপ ছেড়ে বাঁচলাম। এমন জঙ্গল আর দেখিনি বাবা। মানুষজনের চিহ্ন মাত্র নেই। আমি সেন অস্টিন। বাড়িয়ে দেয়া হাতটা ধরে নেড়ে দিল। ও জুলি হাইট। আসার সময় ওর কেবিনের পাশ দিয়ে এসেছো।
এখানে এখন উটেদের সাথে ঝামেলা চলছে। যে কোনো সময় হামলা হতে পারে আমাদের উপরও। আমরা ওদের ভিন্ন ভিন্নভাবে মোকাবেলা না করে একসাথে বাধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই আপাতত একসাথে থাকছি। খুব ভালো করেছো। বাকি দুজনের সাথে পরিচয় করিয়ে দিতে গেল লয়েস। ওরা নিজ নিজ ঘোড়া থেকে নেমে দাঁড়িয়েছে। মেয়েটার মুখে ক্লান্তির ছাপ। ওরা মিস্টার ও মিসেস লল্যান্ড। গত রাত্রে টেইলে দেখা আমাদের। আজ সকালে পথে একটা লোককে দেখলাম দ্রুত ঘোড়া ছুটিয়ে পালাচ্ছে। ওর মুখে শুনেছি ইন্ডিয়ানদের হামলার কথা। ও আমাদের বলেছিল মিডল পার্কে চলে যাওয়ার জন্যে, কিন্তু ওর কথায় নিশ্চিত হতে পারিনি। তবু পেছনে যাওয়াটা নিরাপদ হবে কিনা বুঝতে না পেরে সামনে এগিয়েছি। আমি কোনো ইঞ্জিনকে ভয় করি না। এবার আলোচনায় অংশ নিল লল্যান্ড। ওর গলার স্বর মোটা ও একঘেয়ে শোনালো সেনের কানে। আমার হাতে কেবল একটা অস্ত্র থাকলেই হলো। পুরো দলটাকে ঠেঙিয়ে ফের রিজার্ভেশনে পাঠিয়ে দেব, কিন্তু আমাদের কারো কাছে অস্ত্র নেই। সশব্দে নিঃশ্বাস ফেলল জুলি। লল্যান্ডের দিকে চাইল সরু চোখে। তাহলে ইন্ডিয়ানদের ভয় করো না তুমি? বেশ তো, তাহলে এই ইয়াম্পাই এলাকায় সবচেয়ে সাহসী মানুষ তুমি। জুলি কথাটা শান্ত মুখেই বলেছে, তবে ওর গলায় রাগের আভাস ঠিকই টের পেল লয়েস। নিজেও বিব্রত বোধ করল লল্যান্ডের উদ্ধত্যপূর্ণ কথায়। ওর কথার মানে হলো ওরা সবাই কাপুরুষ, ভিতর ডিম। পাত্তা দিল না ও ছেলেটাকে। কন্টিনেন্টাল ডিভাইডারের দিকে আঙুল উঁচিয়ে বলল, ওদিক থেকে নেমে আসার সময় দেখেছিলাম। প্রসঙ্গ পাল্টালো। ইঞ্জিনেরা ওয়াগনওয়ালা একজনকে তাড়া করছে। তখনই বুঝতে পারলাম ইন্ডিয়ান হামলার খবরটা মিথ্যে নয়। কি অবস্থা লোকটার? মেরে ফেলেছে? একটুর জন্যে নাগাল পায়নি, জবাব দিল সেন। মেয়েটার দিকে তাকালো। ভীষণ ক্লান্ত মনে হচ্ছে ওকে। কাপড় চোপড় নোংরা, ধুলি ধূসর, শারীরিকভাবেও অসুস্থ দেখাচ্ছে। চোখ ফিরিয়ে নিল লয়েসের দিকে। তোমরা আরো সামনে যেতে চাও? নির্ভর করছে তোমরা আমাদের থাকতে দিচ্ছ কিনা তার উপর। লল্যান্ডের দিকে চাইল লয়েস। একটু ইতস্তত করে বলল, হান্না আর চলতে পারছে না। বেচারি ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে। এভাবে চললে আর বেশিক্ষণ টিকবে না। তাই গোলমালটা না মেটা পর্যন্ত থাকতে দিলে কৃতজ্ঞ হব। আমি আগেই বলেছি। আবার কথা বলে উঠল লল্যান্ড। একটা অস্ত্র পেলে আমি কাউকে পাত্তা দিই না, কিন্তু আমার কাছে অস্ত্র নেই। ইঞ্জিনরা নিরস্ত্র অবস্থায় পেলে আমাদের শেষ করে দেবে। ওর কথার জবাব দিল না কেউ। জুলি বেজার মুখে বলল, ঘোড়াগুলো নিয়ে করালে তোলো সেন। আর মিসেস লল্যান্ড, তুমি এসো আমার সাথে। দেখে তো মনে হচ্ছে অনেক দিন ধরে উপোস করে আছো। ঠিক বলেছ ম্যাম। লয়েস হাসলো ওর কথায়। শেষবার কখন পেট পুড়ে খেয়েছি মনেও করতে পারছি না। ঠিক আছে, তোমাদের এখন পেট পুড়েই খাওয়ানো হবে, আশ্বাস দিল জুলি। এক হাতে বের দিয়ে হান্নাকে কাছে টেনে নিল। লল্যান্ডের দিকে চাইল আর চোখে। ইয়াং ম্যান, দেখে তো মনে হয় বউটা ঠিকমতো যত্নটাও নিতে জানো না। না না, দ্রুত প্রতিবাদ করলো হান্না। জব আমার অনেক যত্ন নেয়। আসলে আমি ভীষণ ক্লান্ত, তাই অমন দেখাচ্ছে। তাছাড়া একটু ভয়ও বোধ হয় পেয়েছি। ভয় পাওয়াটা ভালো হানি। ওর কাঁধে মৃদু চাপড় দিল জুলি। স্বীকার করতে লজ্জা নেই, আমরাও পেয়েছি। বিশেষ করে আজ সকালে ব্রেড ওয়ালকে ওরা যেভাবে তাড়া করেছে তা দেখার পর। লল্যান্ডের দিকে চাইল। উতেরা মনে হয় এখন উইলো বনে বসে আমাদের উপর নজর রাখছে। ওদের ঠেঙিয়ে রিজার্ভেশনে পাঠিয়ে দিতে চাইলে আমার শার্ফটা নিতে পারো তুমি। না, প্রায় চেঁচিয়ে উঠল হান্না। আমি চাই না উতেদের হাতে ও খুন হয়ে যাক। ও আসলে একটু বেশি কথা বলে। সেটা আমিও বুঝেছি, গম্ভীর স্বরে বলল জুলি। কিন্তু এখানে তুমি যা বলো ঠিক তাই করে দেখাতে হবে, নয়তো মুখে কুলু পেটে চুপ করে বসে থাকতে হবে। আর তোমাদের দুজনের মতো বোকা আমি জীবনে আর দেখিনি। কোন আক্কেলে তোমরা অস্ত্রশস্ত্র ছাড়া
এরকম ইন্ডিয়ান এলাকায় ঘুরে বেড়াচ্ছ? হান্নাকে প্রায় টানতে টানতে কেবিনে নিয়ে ঢোকালো। অনিচ্ছুক ভঙ্গিতে ওর পেছন পেছন যেতে যেতে স্বামীর দিকে ঘাড় ফেরালো হান্না। ওর চোখে আকুতি, যেন স্বামীকে 1 মিনিটের জন্যও চোখের আড়াল করতে মন চাইছে না। ওই মহিলা জোর করে নিয়ে যাচ্ছে ওকে। অবাক হলো সেন। লল্যান্ডের মতো হামবড়াই আর অপদার্থের জন্যে মেয়েটার মনে এত মমতা বুঝে উঠতে পারছে না সে। জানে পারবেও না, মেয়েদের সাথে বেশি মেশেনিও। তবে ফ্লোরাকে দেখে অন্তত এইটুকু বুদ্ধি ওর হয়েছে যে বোঝার চেষ্টা না করাই ভালো। হান্নাকে নিয়ে কেবিনে না ঢোকা পর্যন্ত পেছন থেকে ওদের দিকে চেয়ে রইল লয়েস। তারপর সেনের দিকে তাকিয়ে মৃদু হাসল। দজ্জাল মহিলা বাবা, ও একটু বুড়ি মাগি। হেঁকে উঠল লল্যান্ড। ভাব দেখাচ্ছে যেন হান্নার মা। ওর এসব কথা বলার কোনো অধিকার নেই। যথেষ্ট অধিকার আছে ওর। বিরস্বরে বলল সেন। তোমার ফালতু বকবক বন্ধ করার জন্যে হলেও। সেনের চেয়ে ইঞ্চি তিনেক লম্বা লল্যান্ড, কাঁধ দুটোও সে অনুপাতে চওড়া। দুহাতে মুঠো পাকিয়ে রুখে উঠল। আগুন চোখে চাইল সেনের দিকে। চলো চলো, দ্রুত কথা বলে উঠল লয়েস। আমরা বরং ঘোড়াগুলো করালে ঢোকাই। জুলি হাইরিস সম্ভবত টেবিল সাজিয়ে বসে থাকবে আমাদের জন্যে। পেরে কিছু না পড়া পর্যন্ত দেখছি মাথাটা ঠান্ডা হবে না। ছেলেটাকে মনে মনে নাকচ করে দিয়ে গোড়ালির উপর ঘুরল সেন। এগুলো করালের দিকে। মাথা ঝাঁকিয়ে লয়েসকে ইঙ্গিত করলো ওকে অনুসরণ করার জন্যে। মেজাজ খারাপ হয়ে গেছে ওর। লল্যান্ডকে সহ্য করতে পারছে না। স্রেফ ভাগিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু মেয়েটার কথা ভাবতে বুঝতে পারল তা সম্ভব নয়। নিজ নিজ ঘোড়া থেকে স্যাডল খসালো ওরা। চুপচাপ দাঁড়িয়ে ওদের কাজ দেখতে লাগলো সেন। হান্নার ঘোড়াটার পরিচর্যা করলো লয়েস। কাজটা শেষ করতে ওদের খড়ের গাদা দেখিয়ে দিল। বলল ওখান থেকে খড় এনে ওগুলোর সামনে দেওয়ার জন্যে। উদ্বিগ্ন বোধ করছে সেন। কেবিনে রসদপত্র যা আছে তাতে ইন্ডিয়ানদের ঝামেলা না মেটা পর্যন্ত এতগুলো মানুষের চলবে কিনা ভাবছে। যে পশু খাদ্য আছে তাতে ওর 3টে ঘোড়া আর গরুগুলোর পুরো শীতকাল চলেও কিছু উদ্বৃত্ত থাকবে। কিন্তু বাড়তি পশুগুলো সহ খেলে তাতেও টান পড়বে। খাদ্য কেনার মতো টাকা পয়সাও নেই ওর হাতে। কাজ শেষ করে লয়েস ও লল্যান্ড এলো ওর কাছে। লয়েস লল্যান্ডকে বলল, জব, তুমি কেবিনে গিয়ে হান্নাকে দেখো। আমি মিস্টার অস্টিনের সাথে কথা শেষ করে 1 মিনিটের মধ্যে আসছি। একটা কথাও না বলে প্রায় চরকির মতো ঘুরে গেল লল্যান্ড। দমদাম পা ফেলে উঠান পেরিয়ে কেবিনে গিয়ে ঢুকলো। সেন ওর যাওয়া দেখতে দেখতে বলল, বড় বড় কথা বলা ছাড়া আর তেমন কিছু পারে না বোধ হয়। কিন্তু বউ নিয়ে এদিকে এসেছে কেন ও? কি করছে এখানে? যদ্দূর জানি এখনো কিছু করছে না। চিন্তিত স্বরে বলল, দুজনে আসলে লুকিয়ে বিয়ে করার জন্যে বাড়ি থেকে পালিয়ে এসেছে। আমাকে এরকমই বলেছে। এদিকে সুবিধার মতো একটা রাঞ্চ কিনতে চায়। কারণ ইয়াম্পার এদিকে তাদের কেউ খুঁজে নাও পেতে পারে। রাঞ্চ কিনবে? ওর মতো ছেলে অত টাকা পাবে কোথায়? এটা আমিও জিজ্ঞেস করেছিলাম। বলল বাড়ি থেকে আসার সময় নাকি প্রচুর টাকা নিয়ে এসেছে। আমি বাড়ি থেকে পালানোর কথাটা বিশ্বাস করেছি, তবে টাকা চুরি করে আনার কথাটা ওদের আসলে চোর বলে মনে হচ্ছে না। হান্নাকে তো নয়ই। কে বলতে পারে? অনিশ্চিত ভঙ্গিতে মাথা দোলালো সেন। এখানে সব ধরনের মানুষ আছে। অনেকে পেছনে খারাপ অতীত রেখে এসেছে। এখানে এই বন জঙ্গলে তারা ওসব ভুলে থাকতে চায়। হতে পারে, তবে সীমান্ত এলাকায় কেউ চাইলে নিজের অতীতের উপর জবানিকা টেনে দিতে পারে। এখানে কেউ কারো অতীত নিয়ে আগ্রহী নয়। বর্তমানে লোকটা কি করছে তারা সেটাই বিবেচনা করে। সারাক্ষণ নিজেদের নিয়ে ব্যস্ত থাকে সবাই। জব লল্যান্ড মনে হয় না
এখানে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে, হান্নাও পারবে না। সেন হাসল। জুলির হাতে যখন পড়েছে তখন দেখবে হয়তো সুরসুর করে বাড়িমুখো হয়েছে দুজনেই। জব পারলে আজই চলে যায়, কিন্তু মেয়েটার মেরুদণ্ড ইস্পাতের মতো শক্ত মনে হয়েছে আমার। একটু থামল লয়েস। নদীর ওপারে উইলো ঝোপের দিকে তাকিয়ে বলল, তুমি বলেছ উইলোর ঝোপে ঘাপটি মেরে থাকতে পারে ইন্ডিয়ানরা, সত্যি নাকি? আমি নিশ্চিত নই, স্বীকার করল সেন। তবে ওরা যে আমাদের উপর নজর রাখছে না তা জোর দিয়ে বলা যাবে না। ওরা এখনো আমাদের উপর হামলা করেনি, তার মানে এই নয় যে করবে না। দেখা যাবে আমরা যখন হামলা করবে না ভেবে নিশ্চিত হতে শুরু করেছি, তখনই ওরা হামলা করে বসেছে। কিংবা হয়তো তা না করে চুপি চুপি আমাদের ঘোড়াগুলো নিয়েই সটকে পড়বে। সেটা আরও খারাপ। মুখ বাঁকালো লয়েস। বিস্তীর্ণ স্বরে বলল, আমি গ্রিলি থেকে এসেছি। ন্যাট স্লিকার, তার বউ লোরা এবং মেয়ে জেসিকে চিনি। ওদের একটা আদর্শ আছে, আমি সে আদর্শকে শ্রদ্ধা করি। কিন্তু নিশ্চয় বুঝতে পেরেছ আমি একজন ধর্মপ্রচারক। কিন্তু আমি চার্চের কাজ ছেড়ে এসেছি ওকে ওর এজেন্সির কাজে সহায়তা করার জন্যে। এ মাসের প্রথম দিকে সিলিকার গ্রিলিতে ছিল। সে সময় ওর সাথে অনেক কথা হয়েছে আমার। ও ওর দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা বুঝিয়ে বলেছে আমাকে। ও উটেদের নিয়ে রিজার্ভেশনের প্রাকৃতিক সম্পদের উন্নয়ন ঘটাতে চায়। ওর কোনো পরিকল্পনায় কাজে আসবে না। প্রিচারের উৎসাহে পানি ঢেলে দিল সেন। ওকে আমিও চিনি, ওর আসলে বাস্তব জ্ঞান নেই। শিশুকালে তুমি নিশ্চয় আগে হাঁটতে শিখেছ, দৌড়াতে নয়। এখানকার উটেরা আসলে ছেলে মানুষের মতোই বুদ্ধিহীন। ওরা আবেগের বশে চলে। আজ সকালে ব্রেড ওয়ালের উপর যেভাবে হামলা চালিয়েছিল তাতে কোনোভাবেই বুদ্ধিমানের কাজ বলা যাবে না। অতটা উগ্রতার কোনো দরকার ছিল না। ওদের যেটুকু বুদ্ধি তা কেবল লড়াইকে ঘিরেই। সেনের কথাগুলো বোঝার চেষ্টা করছে লয়েস। মাথা থেকে টুপি খুলে চুলে আঙুল চালালো। এবার গ্রিলি থেকে আসার সময় অনেকগুলো ছেলেকে নিয়ে এসেছে ও। প্রায় সবগুলোকেই আমি চিনি। আচ্ছা, এজেন্সির অবস্থা কি এখন? বলতে আমার খারাপ লাগবে, গম্ভীর স্বরে বলল সেন। সিলিকার এবং তার শ্বেতাঙ্গ সহযোগীরা খুন হয়ে গেছে উটেদের হাতে। ওরা ওকে ঘৃণা করত। ঘৃণা করার অনেকগুলো কারণ ছিল। এর একটা কারণ হলো সিলিকার তাদের ঘোড়াগুলো কেড়ে নিত। ওদের চারণভূমিতে লাঙল চালাতো জোর করে। সুতরাং ওরা খেপে গিয়ে হামলা চালায়। এজেন্সিতে শ্বেতাঙ্গ যারা ছিল ওদের কেউই রেহাই পায়নি। বিরক্ত মুখে সামনের দরজায় দাঁড়ালো জুলি হাইট। দয়া করে খেতে আসবে, নাকি সব বাইরে ছুঁড়ে ফেলে দেব? তোমাদের জন্য বসে বসে টেবিল পাহারা দেয়া সম্ভব নয়। দাঁড়াও দাঁড়াও, আসছি। তাড়াতাড়ি মহিলাকে শান্ত করার চেষ্টা করলো সেন। পা বাড়ালো দ্রুত কেবিনের দিকে। ওর সাথে সাথে চলল লয়েসও। হাঁটতে হাঁটতে বলল, মনে হয় গ্রিলি থেকে আসাটাই উচিত হয়নি আমার। আমাকে বলা হয়েছিল এজেন্সির লোকগুলো ধর্মের কথা শুনতে চায়। আমিও সেজন্যই এসেছিলাম। আমি এখানে ইন্ডিয়ানদের বিরুদ্ধে লড়াই করতে আসিনি। তুমি চাইলে এখন নিজের জন্য কিছু করতে পারো, অন্তত নিজের জীবনটা বাঁচানোর চেষ্টা করতে পারো। ঘাড় ফিরিয়ে আবার উইলোবনের দিকে চাইল লয়েস। ওর আশঙ্কা ইন্ডিয়ানরা ওখানে লুকিয়ে থেকে তাদের উপর নজর রাখছে কিনা। আমারও তাই বিশ্বাস। চোখ ফিরিয়ে নিল উইলোর ঝোপ থেকে। এটা এখন আমাদের সবার জন্যই সমস্যা। শিগগিরই সব ঠিক হয়ে যাবে। উদ্বিগ্ন ধর্মযাজককে আশ্বস্ত করতে চাইল সেন। উতেরা আবার শান্ত হয়ে ঘরে ফিরে যাবে। হয়তো কলোরাডোর দিকেই চলে যাবে ওরা। সব কিছু থিতিয়ে আসার পর আমাদের এখানে হয়তো একজন পিচারের দরকার হবে। বেশ তো, উৎসাহী হয়ে উঠল লয়েস। তখন এখানে থাকতে আমারও ভালো লাগবে।
7। হান্নাকে নিয়ে কিচেনে ঢুকলো জুলি। ওরা আসার আগে টেবিল পরিষ্কার করে বাসন কোসন ধুয়ে ফেলেছে ফ্লোরা। হান্নার সাথে ওর পরিচয় করিয়ে দিল জুলি। তারপর বলল, তুমি এখন বিশ্রাম নাও মেয়ে। তোমার তো দেখছি অবস্থা কাহিল, অসুস্থ নাকি? না না, প্রতিবাদ করলো হান্না। আমাকে নিয়ে ব্যস্ত ব্যস্ত হতে হবে না, আমি একদম ঠিক আছি। তবে জুলির ঠেলে দেয়া চেয়ারটায় যেভাবে ধপ করে বসে পড়ল, তাতে মনে হলো ওটা না পেলে হয়তো শেষ পর্যন্ত মেঝে বসে পড়ত। লিভিং রুমের ভেতর দিয়ে ওদিকের খোলা দরজার দিকে লাফিয়ে জাকিয়ে হাঁক দিল জুলি, টনি, এদিকে এসো। কেবিনে ঢুকে দাদির কাছে এলো টনি। কৌতূহলী চোখে তাকালো হান্নার দিকে। ওর সাথেও হান্নার পরিচয় করিয়ে দিল জুলি। তারপর বলল, অনেক কাজ পড়ে আছে বাছা। পানি এনে আগে রিজার্ভারটা ভর্তি করো, তারপর চায়ের কেতলি চাপাও। স্টোভের পেছনে বয়লারেও পানি রাখতে হবে গরম করার জন্যে। আর চোখে দাদির দিকে চাইল টনি। এত পানি দিয়ে কি করবে তুমি? গোসল করবে নাকি? আমি না, হান্না করবে। এত বেশি পানি? মুখ গোমরা করে ফেলল টনি। আমি ভেবেছিলাম কেবল তোমার জন্যই এত পানি লাগে, এখন দেখছি। মারার ভঙ্গিতে হাত তুলল জুলি। তার আগেই যেন পিছলে সরে গেল টনি। বেরিয়ে গেল কেবিন থেকে। হাতের সুখ মেটাতে না পেরে রাগে গজগজ করতে লাগলো জুলি। বড় বেশি চালাক হয়ে গেছে পাজিটা। ওর দিকে তাকিয়ে হাসলো ফ্লোরা। ও খুব ভালো ছেলে জুলি, আমি জানি তুমি ওকে খুবই পছন্দ করো। হাসলো জুলিও। করি, স্বীকার করলো সে। তবে ওকে সেটা বুঝতে দিতে চাই না, তাহলে বিগড়ে যাবে। আচ্ছা, হরিণের মাংসটা কেটে নিচ্ছি আমি। আমার ব্যাপারে ব্যস্ত হবার দরকার নেই। এতক্ষণে কথা বলার ফুসরত পেল হান্না। আমি ঠিক আছি, কেবল নোংরা দেখাচ্ছে এই যা। একটু থেমে বলল, অনেক দূর থেকে এসেছি আমরা। দুজনে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছি। আমাদের লোকেরা এসে দুজনকে ধরে নিয়ে যাবে, এই ভয়ে দ্রুত ছুটেছি। কোথাও থামিনি, কেবল চলার উপরই ছিলাম। আমি বরং সেজন্যই তো ভূতের মতো চেহারা হয়েছে। ঝংকার দিয়ে উঠল জুলি। ওসব শুনছি না, তাড়াতাড়ি নিজেকে পরিষ্কার করে দাও। তুমি অস্টিনের খাটে ফ্লোরাকে নিয়ে শোবে। ফ্লোরা নিশ্চয় নোংরা কাউকে তার পাশে শুতে দেবে না। মাংস কাটার ছুরি হাতে কিচেনের দিকে পা বাড়ালো জুলি। 2 বালতি পানি এনে রিজার্ভারটা পূর্ণ করলো টনি। তারপর চায়ের কেটলি নিয়ে পাম্পের দিকে গেল। মাথা নিচু করে হাঁটুতে মুখ গুজে বসে রইল হান্না। ফ্লোরার মনে হলো কাঁদছে মেয়েটা। কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলো। ওর কথায় কিছু মনে করো না হান্না, ও এরকমই। আমাদের উপরও সারাক্ষণ তর্জন গর্জন আর হম্বিতম্বি চালায়, কাউকে পাত্তা দেয় না। কিন্তু ও মানুষ ভালো। আমি ওর কথা শুনবো না, মুখ তুলল হান্না। ও একদম আমার মার মতোই দজ্জাল। কিন্তু আমি এখানে ওই হাতিমার্কা মেয়ে লোকটার মাতব্বরি সইতে আসিনি। আমি গোসল করব না, আর আমি জবের সাথেই ঘুমোবো। স্ত্রী হিসেবে আমার সেটাই উচিত, অধিকারও। বাড়ানো হাত দুটো টেনে নিল ফ্লোরা। সোজা হয়ে দাঁড়ালো। বুঝতে পারছে মেয়েটা এবার কান্না ছেড়ে ঝগড়া শুরু করতে যাচ্ছে। শীতল গলায় বলল, টনি আর আমি ওর কথা শুনি, তোমাকেও শুনতে হবে। ইন্ডিয়ান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এখানে আমরা সবাই বিপদগ্রস্ত। মিস্টার অস্টিন আমাদের বলে দেবে কখন কি করতে হবে। হ্যাঁ, ও মহিলাকে দিয়েই তো। হেসে ফেলল ফ্লোরা। হ্যাঁ, ওর নির্দেশগুলো জুলির মারফতই আসবে। কিন্তু আমি বলছি, মহিলারা সবাই কেবিনের ভেতর আর পুরুষেরা বাইরে ঘুমোবে। ইন্ডিয়ান হামলার আগে ওরা কেবিনে আসবে না। এখানে যার যা ইচ্ছে সেভাবে কেউ চলতে পারবে না। একগুঁয়ে ভঙ্গিতে ওর দিকে চাইল হান্না। আমি জবের সঙ্গেই ঘুমোবো। বিরক্ত হলো ফ্লোরা। দুঃখিত হান্না, কিন্তু এখানে থাকতে চাইলে কথা শুনতে হবে। তা না হলে তুমি আর তোমার স্বামী এখনই ঘোড়ায় চড়ো। তারপর দেখবে মাইল পেরোনোর আগেই খুন হয়ে গেছো উটেদের হাতে, দুজনেই। জানালার সাথে লাগোয়া টেবিলটির কাছে গেল। কেটলি হাতে টনি এলো। স্টোভের উপর বসিয়ে দিল ওটা। আবার বেরিয়ে গেল। জানালা দিয়ে বাইরে তাকালো ফ্লোরা।
ওর পিঠে হান্নার দিক ওর পিঠ হান্নার দিকে ফেরানো বিরক্ত বোধ করছে ও। সাথে সাথে মেয়েটার জন্যে সহানুভূতিও। মেয়েটা ক্লান্ত ক্ষুধার্ত। ওর একগুঁয়েমি দিয়ে এখানে কোনো কাজ হবে না। জুলি সহ্য করবে না। কথা না শুনলে জোর করে শোনাতে চাইবে, কিন্তু তাতে ফল হবে উল্টো। মেয়েটা যেরকম রাগী, সুধা স্বামীকে নিয়ে বেরিয়ে যাবে এখান থেকে, বিপদের তোয়াক্কা করবে না। জানালা দিয়ে দেখছিল হান্নাও। জুরি জুরিকে জুলিকে দেখলো পোল থেকে মাংস কেটে নামাচ্ছে। 3 চাকা মাংস কেটে নিয়ে বাকিটা আবার মুড়ে রাখলো যত্নের সাথে। মাংসটা বাইরে রাখো কেন, জানতে চাইল সে। দুটো কারণে, জবাব দিল ফ্লোরা। প্রথমত, মিস্টার অস্টিনের কেবিনে কুলার কিংবা আইস হাউস নেই, সুতরাং বছরের এই সময়টায় ওটা ঘরে রাখলে নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, পোলের উপর থাকলে কোনো জীবজন্তু মুখ দিতে পারবে না। এমনটি আমি আর শুনিনি, বিড়বিড় করলো হান্না। পানি ভর্তি দুটো বালতি হাতে ঘরে ঢুকলো টনি। একটা বড় তামার পাত্রে খালি করলো বালতি দুটো, আবার পাম্পের কাছে গেল। জুলি এসে ঢুকলো, হাতে হরিণের মাংসের চাকা। ওগুলো ভাজতে শুরু করলো। কফি পটটা রাখলো স্টোভের সামনে। এরই ফাঁকে ফ্লোরাকে আলুর খোসা ছাড়ানোয় সাহায্য করছে। এরপর ফায়ার বক্সে কাঠ গোছাতে শুরু করলো। লল্যান্ড এসে ঢুকলো কিচেনে। এখানে আরও কাঠ লাগবে মিস্টার লল্যান্ড, ওকে দেখে বলল জুলি। তাড়াতাড়ি কিছু কাঠ নিয়ে এসো। মিস্টার অস্টিন শুকনো কাঠের গুঁড়ি এনে রেখেছে বাইরে, ওখান থেকে কড়াতে কেটে সাইজ করে নিয়ে এসো। করাতটা বাইরেই পাবে। মুখ ঝাঁকালো লল্যান্ড। আমি হান্নাকে দেখতে এসেছি, জানতে এসেছি ওর কোনো অসুবিধে হচ্ছে কিনা। ও এখানে চমৎকার আছে, ভারী কণ্ঠে বলল জুলি। এখানে রান্নাবান্নার সময় ঝামেলা করার দরকার নেই। ডিনার তৈরি হলে সবাইকে ডাকা হবে। এক জায়গায় দাঁড়িয়ে রইল লল্যান্ড। নড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যে হান্না এসে ওর হাতে হাত রাখল। ওর দিকে চাইল লল্যান্ড। ওকে দেখছে ফ্লোরা তীক্ষ্ণ চোখে। বিশাল শরীর লল্যান্ডের, অসহিষ্ণু এবং সম্ভবত অলসও, ভাবল সে। জুলির দিকে বিরক্তি ভরা চোখে চাইল লোকটা, তারপর আচমকা ফেটে পড়ল রাগে। দরকার হলে ইন্ডিয়ানদের বিরুদ্ধে সারাদিন লড়ব, কিন্তু কাঠ আনতে পারবো না। ওটা অস্টিনের কাজ, আমার নয়। রাগে ঝিলিক দেখা দিল জুলির চোখে। এক মুহূর্তের জন্য ফ্লোরার মনে হলো কষে একটা চর বসিয়ে দেবে লোকটার গালে, কিন্তু তেমন কিছু ঘটল না। নিজেকে সামলে নিয়ে শান্ত স্বরে বলল জুলি, তুমি অবশ্য কাজ করবে বাছা, নইলে খেতে পাবে না আমাদের সাথে। আর এখন তাড়াতাড়ি আমার সামনে থেকে ভাগো, আমার মেজাজ খারাপ হবার আগেই। যাও জব, বিড়বিড় করে ওকে অনুনয় করলো হান্না। আমাদের দুজনকে এখানে খেতে হবে, তাই কাজটা তোমাকে করতে হবে। বিশাল কাঁধ দুটো ঝাঁকালো লল্যান্ড, তারপর ধূপধাপ করে পা ফেলে বেরিয়ে গেল কিচেনের পেছন দরজা দিয়ে। একটু পরে করাতের শব্দ শুনল ফ্লোরা। ধীরে অলস ভঙ্গিতে করাত চালাচ্ছে লল্যান্ড পাইনের গুঁড়িতে। রান্না শেষ করার আগে আর একটি কথাও বলল না জুলি। কাজ শেষ করে পিটার লয়েসকে ডেকে কিচেনে আসতে বলল। লয়েস আসতে ওর সাথে পরিচয় করিয়ে দিল ফ্লোরার। হাত মুখ ধুয়ে আঙুল চালিয়ে চুল আছড়ে নিল লয়েস। পেছনের দরজায় দাঁড়িয়ে লল্যান্ডের উদ্দেশ্যে হাঁক দিল জুলি। খাবার রেডি, কাঠ যা কেটেছ ওগুলো নিয়ে চলে আসো মিস্টার লল্যান্ড। ছোট্ট এক বোঝা কাঠ নিয়ে ভেতরে এলো লল্যান্ড। উড বক্সে রাখলো বোঝাটা, তারপর হাত মুখ না ধুয়েই বসে পড়ল খাবার টেবিলে। ওর গোমরা মুখের দিকে তাকানো যাচ্ছে না। পিটার লয়েস টেবিলে বসতে খেতে শুরু করলো ও গ্যাসে। কিচেনে এলো সেন, টনিকে বাইরে পাঠালো নজরদারি করার জন্যে। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। ফ্লোরা গেল ওর কাছে, ওর একটা হাত তুলে নিল নিজের হাতে। মেয়েটার দিকে চেয়ে হাসলো সেন। হাসি ফিরিয়ে দিল ফ্লোরা। সেনের সাথে আজকের দিনটা অন্যরকম লাগছে ওর। অন্যরকম আনন্দ আর উপলব্ধি, অন্যরকম নির্ভরতা।
এখন ও জানে সেন ওর কি এবং কতটুকু। ওর ইচ্ছে হচ্ছে সেনের সাথে কিছুক্ষণ একা সময় কাটাতে, কিন্তু এখানে কেবিন ভরা লোকজনের মধ্যে সেনকে কোনোভাবেই একা পাওয়া সম্ভব নয়। নিজের প্লেট থেকে মুখ তুলল লল্যান্ড, জুলির দিকে তাকালো, সরু চোখে দেখলো ওকে, তারপর বলল, কত চাও তোমার খাবারটার জন্যে? হতভম্ব চোখে এক মুহূর্ত ওর দিকে চাইল জুলি, তারপর চোখ নামিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আমি কি বলেছি ওটা বেচবো? নিশ্চয় বলবে, খেকিয়ে উঠল লল্যান্ড, যেন এমন জবাব আশা করেনি ও জুলির কাছ থেকে। এখনই ঠিক করে নাও, রান্সটার জন্য তুমি কত চাইবে আমার আর হান্নার কাছ থেকে? বাছা, শুকনো কাঠের মতো খটখটে শোনালো জুলির গলা। তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, ওটা আমি বেচবো না। এই ফার্ম গড়ে তুলতে আমার আর টনির অনেক ঘাম ঝরেছে, কতটা তা তুমি কল্পনাও করতে পারবে না। ঈশ্বর চাইলে ওখানেই আমি বাকি জীবনটা কাটাতে চাই, পারবো, যদি ইঞ্জুনদের হাতে মারা না যাই। একটা দাম বলে ফেলো। জুলি কি বলেছে যেন কানেই ঢোকেনি লল্যান্ডের, তাহলে সেটার উপর মূলমূলি করতে সুবিধে হবে। সজোরে নিঃশ্বাস টানল জুলি। ফ্লোরার মনে হলো এই বুঝি রাগে ফেটে পড়তে যাচ্ছে বিশালাকায় মহিলা। ওর ধারণা হয়তো সত্যি হতো, যদি না এর মধ্যে পিটার লয়েস কথা বলে উঠত। তুমি ওর কথা শুনেছ জব? নরম গলায় বলল লয়েস। ও ওটা বেচবে না। ঠিক বলেছ মিস্টার লয়েস, নিজেকে সামলে নিল জুলি। আমি ওটা বেচতে চাই না। কাজ ঝাঁকালো লল্যান্ড, যেন অবুঝ মহিলাকে বোঝাতে না পেরে অজ্ঞাতা ব্যাপারটা বাদ দিয়ে দিল। সেনের হাতে মৃদু চাপ দিল ফ্লোরা। ওর চোখ লয়েসের উপর, দেখছে ওকে। ব্যাপারটা ওর একদম ভালো লাগেনি। খুব বাজে একটা পরিস্থিতি। অনাহুত এই দুই তরুণ তরুণীর আচরণ যেন কেমন অনর্থক জ্বালাতন করছে বেচারি জুলি হাইটকে। তবে বেয়ারার লোকটাকে এক কথায় থামিয়ে দিল লয়েস, গলা একটু উঁচু না করে। আশ্চর্যের ব্যাপার হলো, এই দুজন পুরুষকে দেখে প্রথমেই দুই রকম অনুভূতি হয়েছিল ফ্লোরার।